রোববার সন্ধ্যায় 18 জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বাতাসের গতি হবে ঘন্টায় 100 মাইল। 7 থেকে 10 ফুট উচ্চতা জলোচ্ছ্বাসের আশঙ্কা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপকূলে নানা প্রস্তুতি। জেলায় জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক। প্রস্তুত রাখা হয়েছে 80,000 স্বেচ্ছাসেবক। বঙ্গবাজারে নিঃস্ব ব্যবসায়ীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। শিশু পার্ক যেন মাদকের আস্তানা না হয়, 4 প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আনারের খণ্ডিত দেহাবশেষ খুঁজতে আজ ফের অভিযান চালাবে কলকাতা পুলিশ। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি। এবং ডিমের দাম বৃদ্ধির জন্য প্রাণী সম্পদের মহাপরিচালককে দুষলেন পোল্ট্রি অ্যাসোসিয়েশন। কারওয়ান বাজার সমিতিকে দিয়ে সিন্ডিকেট করার অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। প্রবল গতি নিয়ে আগামীকাল সন্ধ্যা নাগাদ উপকূলের 18 জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। আজ মধ্যরাতে এটি বিপজ্জনক আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা জানান। মন্ত্রী জানান, ঘূর্ণিঝড়টি আঘাত হানলে 7 থেকে 10 ফিট জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। পায়রা ও মোংলা বন্দর থেকে ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিমে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে। শনিবার সচিবালয়ে দুর্যোগ মোকাবিলায় আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা থেকে কক্সবাজারের উপর দিয়ে বিপজ্জনকভাবে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে। রাত্রে 12টা 1টা নাগাদ এটা 10 নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। এছাড়া এই ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত রেমাল রাত 12টার পর বিপজ্জনক হয়ে উঠলে 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হবে। ঘূর্ণিঝড়টি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সেন্টার সহ প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী ও ত্রাণ সামগ্রী। 4000 আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনো খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। বর্তমানে যেহেতু 1 এবং হয়তো 2-3 ঘন্টার ভিতরে 3-4-এ চলে যাবে। 4-এ চলে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের আমরা প্রস্তুত রেখেছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সকাল 9টায় নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দূরে। যে এখন গভীর নিম্নচাপ আছে, যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেইটার প্রভাবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই সকল জায়গার অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে দেশের অন্যত্র কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রিমাল এবং সেটা আগামীকালকে বিকালের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। আঘাত হানতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড় রেমালে পাহাড়ি অঞ্চলেও ভূমিধস হতে পারে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে চলছে নানা প্রস্তুতি। মাইকিং করে সচেতনতা বাড়ানো সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে প্রায় 80,000 স্বেচ্ছাসেবক। উপকূলীয় জেলার সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি সঞ্চয় করে অগ্রসর হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়ার দিকে। শনিবার সন্ধ্যার পর এটি ঘূর্ণিঝড় রেমালের রূপ নিয়ে রোববার আঘাত হানতে পারে উপকূলে। এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রামের উপকূলের মানুষকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় সকাল থেকে সচেতনতামূলক কার্যক্রম চালায় কোস্টগার্ড। মাইকিং করে ঝুঁকিপূর্ণদের উদ্বুদ্ধ করা হয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য। ভয়াবহ ঘূর্ণিঝড়
হওয়ার সম্ভাবনা। তো আমরাও মানে সতর্কতাভাবে আছি, মানে প্রস্তুতি নিয়ে আছি। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন স্টেশন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য উপকূলীয় অঞ্চলের সকল জনগণকে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। সমুদ্র তীরবর্তী এলাকার আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা এবং অন্যান্য যে প্রস্তুতি আছে, যে পর্যাপ্ত শুকনা খাবার, ত্রাণ সামগ্রী এটা মজুত করা, এবং সবচেয়ে যেটা বেশি জরুরি যে মানুষকে সচেতন করা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় 3 ধাপের প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে 869টি আশ্রয় কেন্দ্র, বরাদ্দ দেওয়া হয়েছে নগদ টাকা ও শুকনো খাবার। সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে কোস্টগার্ড। এদিকে আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছেন উপকূলবাসী। ভোলা জেলায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা এই জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি হিসাবে 3টা ধাপে আমরা প্রস্তুতি নিয়েছি। ঘূর্ণিঝড় আইলার ক্ষত এখনো শুকায়নি সাতক্ষীরা উপকূলের মানুষের মন থেকে। তাই রেমাল নিয়ে আতঙ্কিত এই জেলার বাসিন্দারাও। ঝড় তুফান এলে আমরা অনেক আতঙ্কে থাকি, এবং ঝড় তুফান আসলে আমরা সেকেন্ড সেন্টার চলে যাই। নদীর পানি যখন বেড়ে যায় তখন হয়তো দুশ্চিন্তা থাকি যে কখন কি হয়ে যায়। আবার উপকূলের মানুষ আতঙ্কিত। আগামীকাল আরেকটি বড় সাইক্লোন আঘাত আনবে এমন একটি ঘোষণা ইতিমধ্যে আছে। 2009-এ 25শে মে যে আইলা, সে আইলার এখনো ধকল কাটেনি। এছাড়াও ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় উপকূলের সব জেলাতেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বিস্তারিত জানাতে উপকূলীয় জেলাগুলো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি কখন ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দাঁড়িয়ে আছি যেখানে, এটা হচ্ছে তিতুখালী নদীর উপরে যে তিতুখালী সেতু, সেই তিতুখালী সেতুর উপরে দাঁড়িয়ে আছি। আমার ডান দিকে হচ্ছে নড়েরাবাদ চম্পাখালী, আমার বাম পাশে হচ্ছে বামনডাঙ্গা। আশাশুনির এই বিস্তীর্ণ অঞ্চল, এই উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চল এই 25শে মে তারিখে কিন্তু ক্ষতবিক্ষত হয়েছিল। এই ঠিক একই সময়ে কিন্তু রেমাল চোখ রাঙালো। আপনি যেভাবে জানতে চাচ্ছিলেন, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে সন্ধ্যা নাগাদ এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আর আপনাকে এই মুহূর্তে যেটি জানাতে চাই সেটি হচ্ছে এই 5 মিনিট আগেই কিন্তু এটি 1 নম্বর সতর্কতা সংকেতকে বাড়িয়ে 3 নম্বর সতর্কতা সংকেত কিন্তু জারি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু 400 থেকে 800 শিক্ষা প্রতিষ্ঠান এবং একই সাথে আশ্রয় কেন্দ্রকে কিন্তু প্রস্তুত করেছে জেলা প্রশাসক, আমাদেরকে সেটি কিন্তু জানিয়েছে। একই সাথে কিন্তু শুকনো খাবার এবং প্রাণী সম্পদ অধিদপ্তরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে মানুষের পাশাপাশি প্রাণী সম্পদকে রক্ষা করার জন্য। এবং আপনাকে বলে রাখা দরকার যে এই সেই অঞ্চল যেখানে কিন্তু বারবার প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং মনুষ্য প্রাণহানির সাথে সাথে কিন্তু প্রাণী সম্পদের প্রাণহানির ঘটনা কিন্তু এখানে তুমুলভাবে ঘটেছে। আমরা আপনাকে একটু জানাতে চাই সেটি হচ্ছে যে আমরা খবর পেয়েছি যে খোলপেটুয়া নদীর অর্থাৎ 7-এর 1-এর যে পোল্ডার অর্থাৎ বন্যতলা, যে বন্যতলা ভেঙে আমপানে ক্ষতবিক্ষত করেছিল এই অঞ্চল, সেই অঞ্চলের দিকে আমরা এগোচ্ছি। সেখানে এখানকার আঞ্চলিক ভাষায় যেটিকে বলা হয় ঘোগা, সেই ঘোগা লাগার শব্দটি আমরা যে তথ্যটি আমরা পেয়েছি, এবং সেখানে কিন্তু অসংখ্য মানুষকে সাথে নিয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু প্রাণান্তর চেষ্টা চালাচ্ছে সেই ঘোগাকে বন্ধ করে সেখানে লোকালয়ে পানি ঢোকার পথ যে কোনো উপায়ে তারা কিন্তু রুদ্ধ করতে চায়। তারা মানুষকে নিরাপদ করবার জন্য সেখানে কিন্তু কাজ চলছে। আমরা আপনার মাধ্যমে সামনে কোনো নতুন তথ্য হলে আবারও জানাবার চেষ্টা করবো। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এবং উপকূলের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। বরিশাল জেলা প্রশাসন কিন্তু ঘন্টাখানেক আগে তারা একটি সমন্বয় সভা করেছে দুর্যোগ মোকাবেলার জন্য, এবং সেই সভা শেষে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে এই জেলার যে 538টি মুজিব কেল্লা বা সাইক্লোন শেল্টার আছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে, এবং সেই সাইক্লোন শেল্টারে যেন নদী তীরবর্তী একই সাথে উপকূলবর্তী মানুষ যারা আছে তারা যেন
আশ্রয় নেয় সে ব্যাপারে কিন্তু মাইকিং করা শুরু হয়ে যাবে আজ দুপুরের পর থেকে বলেই আমাদেরকে জানানো হয়েছে। এবং সাইক্লোন সেন্টারে যারা আগত মানুষ তাদেরকে শুকনো খাবার পরিবেশনের জন্য কিন্তু উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। এবং একই সাথে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, বরিশালের পার্শ্ববর্তী যে দুই জেলা এবং যে দুই জেলা আসলে নদী মোহনা এবং সমুদ্র উপকূলবর্তী, তার মধ্যে একটি হচ্ছে ভোলা এবং আরেকটি হচ্ছে পটুয়াখালী। তো সেই দুই জেলাতেও কিন্তু একইভাবেই আসলে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি যে ভোলার 838টি আশ্রয় কেন্দ্র এবং পটুয়াখালীর 703টি আশ্রয় কেন্দ্রে কিন্তু যাতে বিপদগ্রস্ত মানুষ আশ্রয় নিতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা আপনাকে আরেকটু জানাতে চাই যে আমরা বর্তমানে আছি বরিশাল নদী বন্দরে। এই বন্দর থেকে কিন্তু দূরপাল্লা এবং অভ্যন্তরীণ দুই রুটেই কিন্তু লঞ্চ চলাচল জারি থাকে সাধারণ সময়ে। তো এই দুর্যোগকালীন সময় আসলে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে কিনা কিংবা বন্ধ থাকবে কিনা সে ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত আগামীকাল জানা যাবেই বলে আমরা জেনেছি। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু একজন দুর্যোগ বিশেষজ্ঞর সাথে কথা বলেছিলাম সকালে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে দক্ষিণাঞ্চলের বিশেষ করে বরিশাল এবং খুলনা এই দুই বিভাগের যে বাঁধ আছে, শহর রক্ষা এবং সমুদ্র তীরবর্তী নদী তীরবর্তী বাঁধ, সেই বাঁধগুলোর 68টা পয়েন্ট কিন্তু তিনি চিহ্নিত করেছেন, যার মধ্যে 32টা পয়েন্ট থেকে কিন্তু ঘূর্ণিঝড়কালীন সময় জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করতে পারে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে যে আসন্ন যে ঘূর্ণিঝড় সে ব্যাপারে সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঘূর্ণিঝড় রেমালের প্রস্তুতি জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, উপকূলের প্রস্তুতি এবং এখন কেমন দেখছেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনার নদীবন্দর এলাকায়। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সাগরে যে সৃষ্ট যে নিম্নচাপটি সেটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেটি ঘূর্ণিঝড় হলে সেটির নাম হতে পারে রেমাল এবং এ কারণে কিন্তু উপকূল জুড়ে এক ধরনের গুমোট আবহাওয়া বিরাজ করছে। এবং এখন আমি রয়েছে যেহেতু নদী বন্দর এলাকায়, এখানে কিন্তু অধিক উচ্চতায় জোয়ার পানি প্রবাহিত হচ্ছে এবং যে স্বাভাবিক জোয়ারের থেকে কিন্তু বেশি জোয়ারের পানি প্রভাবিত হচ্ছে। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা দুপুর 12টা নাগাদ একটি প্রস্তুতি সভা করেছেন। এবং বরগুনা যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা এবং বরগুনায় যখন দুর্যোগের বা ঘূর্ণিঝড়ের আঘাত হানে তখন কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কারণ হচ্ছে বরগুনা প্রায় 800 কিলোমিটার বেড়িবাঁধ দিয়ে কিন্তু পুরো বরগুনা বেষ্টিত, যে কারণে কিন্তু যখন ঝড়ের আঘাতটা আসে তখন পানি প্লাবিত হয় এবং বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় 8000-এরও বেশি জিও ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে। বরগুনায় প্রায় 600-রও বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে এবং বরগুনায় প্রায় 10,000 স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও কিন্তু প্রস্তুতি গ্রহণ করে রাখেছেন। ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত বাড়ার সাথে সাথে কিন্তু বরগুনার বিভিন্ন জায়গায় মাইকিং করা হবে। ইতিমধ্যে গতকালকে থেকে কিন্তু আমরা কোস্টগার্ড বিভিন্ন নদীর তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু তারা মাইকিং করেছে এবং সতর্কতামূলক প্রচারণা চালিয়েছেন। আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু বরগুনা নদীবেষ্টিত এলাকা সেই কারণে কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে কিন্তু বেড়িবাঁধের বাইরে আশ্রয় কেন্দ্রের মানুষ সব থেকে বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। প্রায় 50,000-এরও বেশি মানুষ সব থেকে বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যদি যে নিম্ন ঘূর্ণিঝড়টি রূপ নেয় তখন থেকে তাদের কিন্তু প্রচারণা শুরু করবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপকূলীয় জেলাগুলো থেকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে নতুন ভবনে দোকান পেতে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবাজারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে নতুন স্থাপনা নির্মাণে পরিবেশ রক্ষার বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। গেল বছরের 4 এপ্রিল বঙ্গবাজার কমপ্লেক্সে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে একটি পরিকল্পিত নগরে পরিণত করার লক্ষ্যে এরপর থেকে সকল স্থাপনা তৈরির আগে পরিবেশ রক্ষার দিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে আর বিএনপি ক্ষমতায় আসে লুটপাট ও দুর্নীতি করতে। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। প্রধানমন্ত্রী আধুনিক নগরীতে বিদ্যুতের বহুমুখী ব্যবহার হচ্ছে জানিয়ে নগরবাসীকে বিদ্যুৎ, গ্যাস ও পানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে। লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে আধুনিক 10তলা ভবনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে দোকান পেতে সরকারি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে, এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। আসন্ন ঈদুল আজহায় যেখানে সেখানে পশু কুরবানি না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরবানির জন্য সারা দেশে আধুনিক ব্যবস্থার কথা জানান। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ একসাথে লড়েছে, রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে। কিন্তু ৭৫-এর 15ই আগস্টের পর ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশকে বিপথে নেয়ার চেষ্টা হয়েছে, যা সফল হয়নি। শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা ব্যাখ্যাকে বিকৃত করারও চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, ধর্মবর্ণের উপর ভিত্তি করে নয়, এ দেশকে গড়ে তোলা হবে মানুষের কল্যাণের জন্য, যেখানে মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। বাংলাদেশের সব থেকে সুন্দর জিনিস হলো প্রত্যেকটা মানুষ কিন্তু সব ধর্মের উৎসবে কিন্তু যোগ দেয়। এটা আমি জানি না হলো কোথাও আছে কিনা, কিন্তু সব জায়গায় কিন্তু যোগ দেয়। এই জন্যই আমি এটা বলছি যে যার যার ধর্ম শেষে পালন করবে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানেও কিন্তু সে কথাই তিনি দিয়ে গিয়েছিলেন, লিখে দিয়েছিলেন যে প্রত্যেকের ধর্ম সকলে পালন করতে পারবে, সেটা নিশ্চিত করেছিলেন। তিনি ধর্ম নিরপেক্ষতা দিয়েছিলেন। ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যাও এটা বিকৃত করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রকৃতপক্ষে যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে আজ ফের অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে কলকাতার বাগজোলা খালে তল্লাশিতে নামে পুলিশ। অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। সঙ্গে রাখা হয়েছে আটক কসাই জিহাদকে। এর আগে শুক্রবার দিনভর দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানার কৃষ্ণমাটি খালে তল্লাশি চালায় পুলিশ। তবে এমপি আনারের দেহাবশেষ মেলেনি। পশ্চিমবঙ্গের সিআইডি জানায়, আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে 10 দিন আগে আনারকে হত্যার পর তার শরীর থেকে হাড়, মাংস আলাদা করেন জিহাদ। পরে ফ্ল্যাট থেকে ট্রলিতে ভরে মাংস ও হাড়গোড় কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন, তিনি সহ 4 জন মিলে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করেছেন।
এদিকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে কালীগঞ্জ উপজেলায়। শনিবার সকালে কালীগঞ্জে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সাজু, পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলি নোমান। বক্তারা দ্রুত হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেহাবশেষ উদ্ধার করে শিগগিরই স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানায় তারা। সংবাদ দুপুরে আরো থাকছে। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে চলছে ভারতের লোকসভার ৬ষ্ঠ ধাপের ভোট। ভাগ্য নির্ধারণ হবে কেজরিওয়াল, বাজপেয়ী সহ অনেক হেভিওয়েট প্রার্থী। ডিমের দাম ওঠানামার জন্য তেজগাঁও ডিম সমিতিকে দায়ী করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সিন্ডিকেট করে কম দামে ডিম কিনে মজুদের মাধ্যমে পরে বেশি দামে বিক্রি করে তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার এ অভিযোগ করেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, শুধু বেশি দামে মুরগির বাচ্চা বিক্রি করেই কর্পোরেট সিন্ডিকেট গেল ৮ মাসে ১,২৮০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিপরীতে গেল ১ মাসেই সাধারণ খামারিদের ৩৬০ কোটি টাকা লোকসান হয়েছে। নীরব কিছু ঘাতক আছে, যে ঘাতকের কারণে প্রান্তিক পোল্ট্রি শিল্পটা আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এবং এই সিন্ডিকেটের সাথে যুক্ত আছে প্রধানত আপনার পোল্ট্রি ফিড এবং মুরগির বাচ্চা সিন্ডিকেটে যুক্ত কর্পোরেট কোম্পানিগুলো, এই ডিম সমিতিগুলো সারা দেশব্যাপী একইভাবে তারা বাজার নিয়ন্ত্রণ করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বে বছর পার করলেন দেশের দ্বিতীয় নারী মেয়র জায়েদা খাতুন। তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে গাজীপুর মহানগরে শুধু রাজনৈতিক সংকটই কাটেনি, থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো পেয়েছে গতি। বলা চলে আবারও ঘুরে দাঁড়াচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্ট। হঠাৎ করেই রাজনীতিতে এসে গত বছরের ঠিক এই সময়ে গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হন জায়েদা খাতুন। একটি দুটি নয়, ১৬,০০০ ভোটের ব্যবধানে সরকার দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছিলেন তিনি। ছেলে ও নগরীর তখনকার দুরবস্থা কতটা কাটাতে পেরেছেন নির্বাচিত এ নগরমাতা। ২০১৮ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। চেয়ারে বসেই শুরু করেন উন্নয়ন কর্মকাণ্ড, কিন্তু নানা ষড়যন্ত্রে ২ বছরের মধ্যে ক্ষমতা হারাতে হয় তাকে। রাজনৈতিক কারণে সংকটে পড়েন জাহাঙ্গীর, থমকে যায় তার উন্নয়ন কর্মকাণ্ড। গাজীপুর সিটি জুড়ে নেমে আসে স্থবিরতা। এর মধ্যেই সামনে আসে সিটি কর্পোরেশন নির্বাচন। নিজে প্রার্থিতা হারালেও মা জায়েদা খাতুনের হয়ে ভোটের মাঠে লড়েন সাবেক মেয়র জাহাঙ্গীর। মাত্র ২ বছরের উন্নয়ন যে ৩ বছরের ভোগান্তির কাছে তুচ্ছ, তা ভোটেই প্রমাণ করে নগরবাসী। এবং জাহাঙ্গীর আলম স্যার কিন্তু তার একটা ছায়া, ঠিক আছে, তো ছায়া কিন্তু আমরা বাদ দিতে পারি না। আমরা আস্থা রেখেছিলাম জাহাঙ্গীর আলমের প্রতি এবং তারই সূত্র ধরে আমরা আস্থা রেখেছি জাহাঙ্গীর আলমের মায়ের প্রতি। ছেলের চেয়ারে মা বসে কাটিয়েছেন ছেলের রাজনৈতিক সংকট। গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য নিয়েছেন ১৮,৯০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, যা দৃশ্যমান এখন নগর জুড়ে। যে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারতো না, সেই রাস্তা দিয়ে এখন আমরা বড় ট্রাক নিয়ে ঢুকতে পারি। সে কাজ পাগল, আমাদের গাজীপুরবাসী অবশ্যই মূল্যায়ন করবে। নগরের উন্নয়ন নিয়ে এখনো ভাবনার কমতি নেই দেশের দ্বিতীয় নির্বাচিত এ নারী মেয়রের। 5 বছর ভিতরে যে সমস্ত সিটি কর্পোরেশনের মাধ্যমে যে সমস্ত কাজগুলো আছে, আমি ওরা যেন ঘুষাইয়া কাজটা ঠিক মতন করে দিতে পারি। ব্যক্তির ক্ষতি করতে গিয়ে কুচক্রী মহল নগরবাসীর ক্ষতি করেছিল উল্লেখ করে বর্তমান মেয়রের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানান, সততা আর নিষ্ঠাই তাকে আবারও সফল করেছে। 22, 23, 24-এ এখানে সেই বাজেটগুলো হয়ে গেছে শূন্য, জিরোতে আসলো। এখানে 1 টাকা আর বরাদ্দ আসলো না, কোনো কাজও আমার নগরবাসী পেল না।
যদি দোষ করে থাকি আমরা, শহরবাসী তার দোষ করে নাই, কিন্তু দেখা গেছে ভাগ্যের পরিণতি এটা সবারই ভোগ করতে হয়েছে। রাক্ষোভ ভুলে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান তিনি। 25 সাল পর্যন্ত নিজের চ্যালেঞ্জের কথাও জানান সাবেক মেয়র। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনকে এই 2024 এবং 25 সাল একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে নিচ্ছি। এর মধ্যে সরকারের কাছে আমরা বরাদ্দ চাই, কিভাবে এখানে পরিকল্পিতভাবে করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে গাজীপুর সিটি নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কথাও জানান জাহাঙ্গীর আলম। আমাদের সিটি কর্পোরেশনকে স্মার্ট একটা সিটি করার জন্য আমরা এখানে মাস্টার প্ল্যান তৈরি করেছি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে। সিরিজের শেষ টি-20তে আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়াতে জয় চায় টাইগাররা। নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নজরুল সাহিত্যের অনুবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। আর নজরুলের জন্মদিনে ছুটির দাবি জানায় কবি পরিবার। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র আর জেল জুলুমে নজরুলই প্রেরণা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির কারণে বিএনপির কেউ জেলে যাচ্ছে না। এম এ আজিমের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রেম, সাম্য ও দ্রোহের কবির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নজরুল সাহিত্যের অনুবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম নাহিদ ইজাহার খান। আর নজরুলের জন্মদিনে সরকারি ছুটির দাবি জানায় কবি পরিবার। আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটির ঘোষণা করা হোক। কবির যে সব গ্রন্থ সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না। আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়, আর যাতে কবিকে খালি বাংলাদেশ না সারা বিশ্ব যাতে চেনেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র আর জেল জুলুমে নজরুলই প্রেরণা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির কারণে বিএনপির কেউ জেলে যাচ্ছে না। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে, রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি। অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বাবা কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুনের ঘর আলো করে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।